অফিস থেকে ফিরে ঘরে ঢুকতেই দেখলাম ঘরের মধ্যে লোকজন ভর্তি। আমার মামার ছেলে, মামার মেয়ে, মাসিমার ছেলে-মেয়ে, মাসিমা, মেসোমশাই সবাই ভর্তি হয়েছে। দেখে উপর হাসি মুখ করলেও মনের ভেতরটা বিরক্তি লাগলো। কারণ এর আগেও এরকমটা প্রায় হয়েছে। প্রথম ভালো লাগলেও পরের দিকে আর ভালো লাগে না। অফিস থেকে এসে ক্লান্ত হয়ে আছি। আর এর মধ্যে এই হই হুল্লোড় আর ভালো লাগছে না। ওরা আমাকে বলল, এই তো এসে গেছিস। আয় আয় বস বস, তোর জন্যই তো সবকিছু। আমি তখন বললাম, কেন? আরে তোর তো কালকে জন্মদিন না, ওই জন্য আমরা আগের দিন চলে এসেছি। আমি তো অবাক। আমি বললাম, তোমাদের মনে আছে আমার জন্মদিনের কথা? বললো, হ্যাঁ, মনে থাকবে না? তারপর আমি ওদেরকে বললাম, ঠিক আছে, আমি একটু ওই ঘর থেকে চেঞ্জ করে আসছি বলে ওই ঘরে গিয়ে চেঞ্জ করে ওই দিক দিয়ে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আবার ওই ঘরে এসে শুয়ে পড়ি। অনেকক্ষণ হয়ে যাওয়ায় ওরা বুঝলো যে আমার শরীর ভালো নেই হয়তো। ওরা তখন ওই ঘরে গিয়ে আমাকে দেখলো যে আমি শুয়ে আছি। আমাকে বললো, ও আচ্ছা, তোর শরীরটা খুব ক্লান্ত না, ঠিক আছে, তুই একটু রেস্ট নে, তারপরে আমরা সবাই মিলে মজা করবো। কথাটা যে আমার খুব পছন্দ হয়েছে তা নয়, কারণ সেই রকম আনন্দের মুহূর্ত আমার জীবনে আর নেই। আজ ২ বছর হলো আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে রয়েছি। তাই এত আনন্দ আমার আর ভালো লাগে না। কিছুক্ষণ পরে মা আর মাসিমা আমার ঘরে এসে আমার পাশে এসে বসলো। আমাকে বলল যে, কি রে, তোর কি ভালো লাগছে না? ওরা সবাই এসছে, তোর কি ভালো লাগছে না? আমি তখন বললাম, কেন ভালো লাগবে না? আসলে অফিস থেকে এসছি তো, শরীরটা খুব ক্লান্ত। মা তো আমার কথা বোঝে। মা বলল, দেখ, তোর ভালো লাগছে না সেটা আমরা জানি, কিন্তু এর পিছনে দায়ী কে? আমরা তো তোকে বলিনি যে তুই জামাইকে ডিভোর্স দিয়ে চলে আয়। তা তো বলিনি, নিজের ইচ্ছেতে করেছিস। তাহলে এখন ভালো লাগছে না, এটা লাগছে না, ওটা লাগছে না বললে হবে কেন? আমারও তো একটা জীবন আছে, আমারও তো ভালো লাগে যে আমার বোন, ভগ্নিপতি, বোনপো, বোনঝি সবাই আসুক, আমি আনন্দ করি। তাহলে তার মাঝখানে তুই যদি এরকম করে থাকিস, তাহলে সেটা তো আমার ভালো লাগার কথা নয়। কথাটা শুনে আমার সত্যি মনে হলো যে আমার জন্য আমার মার জীবনটা যেন নরক হয়ে যাচ্ছে। এটা নিয়ে আমাকে একটু ভাবতে হবে। তারপর ঘরে থেকে বেরিয়ে এসে সবাইয়ের সঙ্গে একটু মজা করে পরের দিন জন্মদিন পালন করে আবার তারপরে ওরা সবাই চলে গেল। তারপর আমি এটা নিয়ে ভাবতে বসলাম যে কি করা যায়। আমি আমার মাকে ডাকলাম। মা আসতেই মাকে বললাম যে, মা, সত্যি কথা বলতে কি, আমার আর ভালো লাগছে না এই জীবনটা। মা বলল, তাহলে তুই কি করতে চাস? আবার বিয়ে করবি? কর, এখন বয়স কম আছে, কোনো ছেলেকে ভালো লাগলে বল। আমি বললাম, না, সেরকম কিছু নয়। আমার মনে হচ্ছে আমি ওর সঙ্গে একবার যোগাযোগ করি। মা বলল, সে যে এখনো বিয়ে করেনি তা তুই জানবি কি করে? আমি বললাম যে, না, নিশ্চয়ই সেরকম কিছু হলে আমার কানে আসতো। আমি কি একবার ফোন করব? মা বলে, তুই ফোন করবি কিনা সেটা তোর ব্যাপার, এর মধ্যে আমাকে জড়াবি না। তোর ঘর আমি ভাঙতে চাইনি, সব সময় চেয়েছি একটু মানিয়ে গুছিয়ে তুই থাকলে সংসারটা ভালোই হতো। কিন্তু তুই তো সোনার পাত্রী নয়, তোর জীবন তুই নিজের হাতে নষ্ট করেছিস। তুই যদি মনে করিস আবার ফিরে যাবি, তাতে আমার পূর্ণ সমর্থন আছে। বলেই মা বেরিয়ে গেল। নাম্বারটা আমার কাছে ছিল, আমি ফোন করলাম। ফোনটা বেশ কিছুক্ষণ বাজার পর দেখি ও প্রান্ত থেকে একটা স্বর ভেসে এলো। বুঝলাম যে আমার নাম্বারটা ও ডিলিট করেনি। আমাকে বলল, কেমন আছো? আমি বললাম, ভালোই আছি। বেশ কিছুক্ষণ কথা বলার পর আমি ওকে বললাম যে একটা জায়গাতে আমরা একটু যদি দেখা করি খুব ভালো হয়, খুব দরকার ছিল।
সেও এক কথায় রাজি হয়ে গেল। আমরা দেখা করলাম। করার পর আমরা সিদ্ধান্ত নিলাম আবার আমরা সংসার করব। এরকম অবস্থাতে ও আমাদের বাড়িতে এলো। আমার মা যে পরিমাণ খুশি হয়েছিল সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তারপর একদিন আমি চলেই গেলাম ওর সঙ্গে। যেতেই আমার শাশুড়ি মা বরণডালা সাজিয়ে রেখেছিল। আমাকে বরণ করে ঘরে তুলল। এই দৃশ্যটা দেখে আমার মনে মনে এত আনন্দ হয়েছে, আমি ভাবছিলাম যে আবার বোধহয় আমি নতুন করে বিয়ে করে নতুন একটা সংসারে এলাম। আমার শাশুড়ি মা আমাকে বুকে জড়িয়ে ধরে বলল, মা, আমরা তোর অপেক্ষাতেই ছিলাম। আমি জানি একদিন তুই তোর ভুল বুঝতে পারবি, আর সেটা যে এত তাড়াতাড়ি বুঝবি সেটা আমি ভাবিনি। আমি মায়ের পা ছুঁয়ে বললাম, সত্যি মা, আমারও যেন মনে মনে নিজের প্রতি এতটাই রাগ হয়েছে, নিজের প্রতি এতটাই বিরক্তি হয়েছে, আর আমি মেনে নিতে পারছিলাম না। নিজের থেকেই চেষ্টা করলাম এখানে আসার। মা বলল, ভালো করেছিস, যা এবার নিজের ঘরে যা দেখি, নিজের ঘরটা দেখ তুই আগের মতো যেমন সাজিয়ে রেখে গেছিলি সেরকমটা আছে কিনা। অনেকদিন পর নিজের ঘরে ঢুকলাম স্বামীর সঙ্গে। মনে হচ্ছিল এই ঘরটা আমি আবার নতুন করে পেলাম। এই ঘরটা পুরো সুখ আর শান্তিতে ভর্তি হয়ে আছে, শুধু নিজেকে একটু পরিবর্তন করতে হবে। সব সংসার, সব শ্বশুর শাশুড়ি স্বামীরা খারাপ হয় না, সব বউরা ভালোও হয় না। তখন মনে হতো যে আমি জেলখানাতে রয়েছি, আর ভালো লাগছে না। আর সেই রকম সুযোগ বুঝে আমার সব থেকে প্রিয় বান্ধবী আমার সংসারটা ভেঙে দিল আমার কানে কুমন্ত্রণা দিয়ে। কারণ সেও ডিভোর্সি, তাই সে তার দলে হয়তো আমাকে টানতে চেয়েছিল। তার কথা শুনে আমি ডিভোর্সটা তো করেই দিয়েছিলাম, কিন্তু তারপরে আমি আস্তে আস্তে বুঝতে পারছিলাম আমার চারিদিকটা কেমন যেন শূন্য হয়ে গেছে। সবাই যেন কেমন একটা কুদৃষ্টিতে দেখছে আমাকে। আমার চারিদিকটা সব যেন ঝাপসা হয়ে যাচ্ছে। স্বামীকে ছাড়া থাকা, সংসার ছাড়া থাকা এতটা কঠিন, আমি ২ বছরের মধ্যে সেটা উপলব্ধি করেছি। সবাই আমাকে যতই ভালোবাসুক, আমাকে যতই আগলে রাখুক, কোথাও যেন একটা আমি নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। এই নিরাপত্তাটা আমার স্বামী আমাকে দিতে পারত। তাই খুব বেশি দেরি আমি করিনি। ২ বছরের মধ্যে আমি নিজের জীবনটাকে অন্ধকারে নিমজ্জিত হতে দেখে নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আমি ওর কাছে ফিরে যাব এবং আমি আমার জীবনটাকে নতুনভাবে শুরু করব। আমার শাশুড়ি মা অত্যন্ত ভালো মানুষ। সেটা আমি যখন অন্যদের ক্ষেত্রে দেখেছি, তারা যে সমস্ত গল্প শোনাতো তাদের শাশুড়ির সংসার সম্পর্কে, আমি তখন বুঝতে পারতাম যে আমার শাশুড়ি তো এরকম নয়, আমার শাশুড়ি তো অন্যরকম মানুষ। তাহলে কিভাবে আমি আমার শাশুড়ি মাকে ছেড়ে চলে আসতে পারলাম? আমার শাশুড়ি মা তো অন্য শাশুড়ি মাদের মতো এমনটা নয়, সে তো আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতো। তখন আমি বুঝতে পেরেছিলাম যে প্রিয় বন্ধু যারা হয় তারা যে সত্যি প্রিয় হয় এটা কিন্তু নয়, তারা যে সত্যি ভালো চায় এমনটাও নয়। তাই সবাইকে দূরে সরিয়ে দিয়ে নিজের মার মনের শান্তি ফেরানো এবং আমার জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা নিয়েই ফেললাম। এতে আমাদের দুটো ফ্যামিলি অত্যন্ত সুখী হয়েছে, অত্যন্ত আনন্দিত হয়েছে। এটা দেখে আমার জীবনের সমস্ত দুঃখ, সমস্ত বিড়ম্বনা দূর হয়ে গেছে। তাই যাদেরকে আমরা প্রিয় বলে ভাবি, যাদেরকে আমরা আপনজন বলে ভাবি, যাদেরকে আমরা প্রিয় বন্ধু হিসেবে ভাবি, সবসময় তারা প্রিয় হবে এমনটা নয়। তবে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার আগেই নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে।